আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে বিন্যাস ও সমাবেশের পরবর্তী ক্লাসে স্বাগতম। আজকে আমরা সমাবেশের বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব। তো আমরা এইভাবে যদি চিন্তা করি যে দুইটা বিন্দু, কোনো তলের উপর দুইটা বিন্দু আসলে কেমন, ঠিক আছে? এই পৃথিবীর যে কোনো তলের উপর দুইটা বিন্দু, তো আমি মনে করলাম এইটা একটা বিন্দু আর এইটা একটা বিন্দু। এই দুইটা বিন্দু আসলে কেমন? এই দুইটা বিন্দু, দেখো, এদেরকে অ্যাড করে দিলে কিন্তু একটা সরল রেখা পাওয়া যায়। তার মানে কোনো তলের ওপর যে কোনো দুইটা বিন্দু আসলে কি সমরেখ। আবার চিন্তা করো যে আরেকটা বিন্দু এইখানে আরেকটা বিন্দু। তুমি এবার এই দুইটা বিন্দু কেমন এটা দেখতে চাচ্ছ, তো তুমি এবার এই দুইটা বিন্দু অ্যাড করে দিলা। অ্যাড করে দিলে দেখতে পাচ্ছ এটাও একটা সরল রেখা। তাহলে একটা সরল রেখা গঠন করতে আমাদের কয়টা বিন্দুর প্রয়োজন হচ্ছে? দুইটা বিন্দুর প্রয়োজন হচ্ছে। ওকে ভাই, তাহলে আমরা বুঝে গেলাম যে একটা সরলরেখা গঠনে দুইটা বিন্দুর প্রয়োজন। এই জিনিসটা মাথায় থাকুক। এবার আমি এইভাবে চিন্তা করি, এইভাবে আমি জাস্ট চিন্তা করি যে আমি তিনটা পয়েন্ট নিলাম এখানে, বা তিনটা বিন্দু নিলাম। একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু। আসো তো আমরা মোট কয়টা সরলরেখা আঁকতে পারি এখানে? সবার অ্যান্সার চলে আসছে তিন, জানি। আসো তিনটা সরলরেখা পাবো। এইটা একটা, তারপর এইটা একটা, তারপর এইটা একটা। তিনটা সরলরেখা পেয়ে গেলাম। হ্যাঁ, এখন আমরা কিন্তু পূর্বে আলোচনা করেছি যে জ্যামিতিক যত শেপ, এগুলো সব কম্বিনেশনের অন্তর্গত, সমাবেশের অন্তর্গত। তো সরলরেখা একটা জ্যামিতিক শেপ। একটা সরলরেখা আঁকতে কয়টা বিন্দুর প্রয়োজন হচ্ছে? দুইটা বিন্দুর প্রয়োজন হচ্ছে। তাহলে আমি একটা সরলরেখা নিয়ে যখন ক্যালকুলেশন করব সমাবেশের সাহায্যে, তখন অবশ্যই কম্বিনেশন অপারেটরটা নিতে হবে। তো আমার এখানে পয়েন্ট ছিল কয়টা ভাইয়া? আমার এখানে পয়েন্ট ছিল কিন্তু তিনটা। একটা, দুইটা, তিনটা। আমরা প্র্যাকটিক্যালি গ্রাফটা ড্র করে দেখলাম যে এখানে তিনটা সরলরেখা আঁকা সম্ভব। আমার উত্তর হচ্ছে তিনটি। এইবার আমি কম্বিনেশনের বেসিক দিয়ে দেখতে চাই যে আসলেই তিনটি সরলরেখা আমি আঁকতে পারি কিনা কম্বিনেশনের বেসিক দিয়ে। তো আমার মোট বিন্দু আছে এখানে তিন, আর জ্যামিতিক যত শেপ সবগুলো হিসাব করতে আমার কম্বিনেশন অপারেটর লাগবে সি। আর এক একটা সরলরেখা আঁকতে কয়টা করে বিন্দুর প্রয়োজন? দুইটা করে বিন্দুর প্রয়োজন। তাই আমি এখানে দিলাম টু। অর্থাৎ তিনটা বিন্দুর মধ্যে আমি যদি দুইটা করে বিন্দু বাছাই করি এবং তাদেরকে অ্যাড করে দিই, তাহলে একটা সরল রেখা পাবো। ওকে ভাই, এই জিনিসটার বেসিক হচ্ছে এটা। তো এইটা একটু ক্যালকুলেশন করিতেও এইটা তিন আসে কিনা। যদি এটা তিন আসে, তাহলে ভাইয়া এই যে গ্রাফিক্যাল জিনিসটার, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। এই গ্রাফটার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন রিপ্রেজেন্টেশন? এই যে সরলরেখা আঁকছো, সরলরেখাগুলা এইভাবে বাছাই করতে পারবো, এতগুলা সরলরেখা আঁকতে পারবো, তার রিপ্রেজেন্টেশন। তো আসো একটু খেয়াল করে দেখি আমরা এটার ফর্মুলা কি জানি। আমরা সবাই জানি ওপরে যেটা থাকে সেটার ফ্যাক্টোরিয়াল, নিচে যেটা থাকে সেটার ফ্যাক্টোরিয়াল, ওপরেরটার নিচেরটা বিয়োগ আকারে ফ্যাক্টোরিয়াল। তার মানে লিখতে পারবো 3 - 2 এর ফ্যাক্টোরিয়াল। ওকে ভাইয়া, তাহলে আমরা জানি 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 × 2 × 1, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 × 1, আর 1 ফ্যাক্টোরিয়াল মানে 1। সো আমি এখানে বলতে পারি এই টু কেটে গেল, তাহলে অনলি থাকে কত? 3। তুমি দেখছো ভাই, এইটার মানও 3, যেটা আমরা গ্রাফিক্যালি দেখলাম সেখানেও তিনটি সরলরেখা। তার মানে এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এইটার ঠিক ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন এটা। অর্থাৎ আমি যদি এখন তোমাকে বলি যে তুমি চারটা বিন্দু দিয়ে মোট কতগুলা সরলরেখা আঁকতে পারবা, তার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কম্বিনেশনের সাহায্যে হবে এইটা 4C2। এখানে 4 বলতে কি বোঝাচ্ছে? 4 বলতে বোঝাচ্ছে এইখানে টোটাল কয়টা বিন্দু আছে। আর 2 কেন নেওয়া হয়েছে? এক একটা সরলরেখা আঁকতে দুইটা করে বিন্দু পছন্দ করতে হয়, চয়েস করতে হয়, বাছাই করতে হয়, এই জন্য 2 নিতে হয়েছে। ঠিক আছে, মিনিমাম দুইটা বিন্দু ছাড়া তুমি কোনো সরলরেখা আঁকতে পারবা না। তাহলে এইবার যদি আমি বলি n সংখ্যক বিন্দু দিয়ে সেখান থেকে কতগুলো সরলরেখা আঁকা যাবে, তাহলে তার ফর্মুলা হওয়া উচিত NC2। n সংখ্যক বিন্দু যদি দিয়ে দিই তোমাকে, n বাদ দাও, 10টা বিন্দু দিলাম। এইভাবে 10টা বিন্দু দিলাম তোমাকে, 4, 6, 7, 8, 9, 10, 10টা। তুমি হাত দিয়ে ড্র করে করে বের করতে গেলে তোমার যথেষ্ট টাইম লাগবে। আর তুমি
যদি এই ফর্মুলাটা জেনে জেনে যাও, যে এই যে NC2 এই ফর্মুলাটা জেনে যাও, n মানে হচ্ছে মোট কতগুলা বিন্দু দেওয়া আছে, তাহলে তুমি খুব সহজে হিসাব করতে পারবা 10C2, 10টা বিন্দু আছে, আর প্রত্যেকটা সরলরেখা আঁকতে 2টা করে বিন্দু প্রয়োজন হয়, এই জন্য নিচে 2 নিয়েছি। এটা ক্যালকুলেশন করলে মোট কতগুলা সরলরেখা আঁকতে পারবো আমরা তার সংখ্যা পেয়ে যাবো। ওকে ভাই, তাহলে এখন থেকে তোমরা কি লিখে রাখবা? এখন থেকে তোমরা লিখে রাখবা যে n সংখ্যক বিন্দু দেওয়া থাকলে সেখান থেকে সরল রেখা গঠনের উপায় হচ্ছে NC2। তাহলে এটা আমি একটু বাংলায় লিখে দিই, n সংখ্যক বিন্দু থাকলে টোটাল সরল রেখা, টোটাল বা মোট সরল রেখা গঠন করা যাবে ইকুয়াল NC2। ওকে, তাহলে এটা হচ্ছে সরল রেখা গঠনের উপায়। এবার আসো চিন্তা করো, এইভাবে আমরা এবার ত্রিভুজ গঠন করব। ঠিক আছে, তো একটু খেয়াল করো ভাই, ত্রিভুজ গঠন করতে আমাদের বাহু লাগে কয়টা? 3টা। তাহলে বিন্দু লাগে কয়টা? অসমরেখ 3টা বিন্দু লাগে, অসমরেখ 3টা বিন্দু। তো এটা একটা বিন্দু চিন্তা করলাম, এইটা একটা বিন্দু চিন্তা করলাম, এইটা একটা বিন্দু চিন্তা করলাম। ওকে ভাই, এবার এই বিন্দুগুলোকে তুমি একটু অ্যাড করে দাও, অ্যাড করে দাও, অ্যাড করে দিলা, অ্যাড করে দিলা, অ্যাড করে দিলা, অ্যাড করে দিলা। দেখো তো একটা ত্রিভুজ পাও নাই? একটা ত্রিভুজ পেয়েছো। তাহলে একটা ত্রিভুজ পাইতে তোমার মোট কয়টা বিন্দু লাগতেছে? তোমার বিন্দু লাগতেছে 3টা, বিন্দু লাগতেছে 3টা। ওকে, এবার এটা তো আমি আসলে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করেছি, এখান থেকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে। তার আগে আমি একটু 4টা বিন্দু নিয়ে দেখি যে মোট কয়টা ত্রিভুজ উৎপন্ন করা যায়। সেখানে 4টা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু, এইখানে একটা বিন্দু। ঠিক আছে, এই 4টা বিন্দু থেকে কয়টা ত্রিভুজ উৎপন্ন করা যায়? ঠিক আছে, 4টা বিন্দুকে অ্যাড করে আসো একটু খেয়াল করি। আমরা দেখতে পাচ্ছি, এটা একটা সরল রেখা, তারপর আচ্ছা, তারপর এইটার একটা সরল রেখা, তারপর এইটার একটা সরল রেখা। আচ্ছা খেয়াল করো তো, একটা ত্রিভুজ হয়ে গেছে না? একটা ত্রিভুজ হয়ে গেছে। আচ্ছা, এবার আবার একটা কাজ করি, এই যে এইটা একটা সরল রেখা, দেন এইটা একটা সরল রেখা, দেন এইটা একটা সরল রেখা। দেখো আর একটা ত্রিভুজ হয়ে গেছে। ওকে, আচ্ছা এবার এইভাবে চিন্তা করো, এটা একটা সরল রেখা, এইটা একটা সরল রেখা, এইটা একটা সরল রেখা। তাহলে আরো একটা ত্রিভুজ পাওয়া গেল, 3টা ত্রিভুজ হলো। তাহলে এবার চিন্তা করো, আরেকটা বাকি আছে কিন্তু। হ্যাঁ, আমরা কোনটা কোনটা দেখেছি, আমরা এইভাবে চিন্তা করি, তাহলে তোমরা ভালো বুঝবা। আমি মোটামুটি আঁকায় নিছি, ভালো বুঝবে এইভাবে যে এইখানে দেখো একটা ত্রিভুজ, ঠিক আছে, ঠিক তার উল্টা দিকে দেখো, ঠিক তার বিপরীত দিকে হলুদ কালারের কিন্তু আরেকটা ত্রিভুজ আছে, এই যে আরেকটা ত্রিভুজ। তাহলে একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ, 2টা ত্রিভুজ। ওকে, এবার দেখো আমি অন্য কালার দিই, এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, ঠিক তার অপোজিটে দেখো আরেকটা ত্রিভুজ আছে। দেখো অপোজিটে দেখো আরেকটা কালার দিই, এই কালার দিই, এই কালার দিই, অপোজিটে দেখো আরেকটা ত্রিভুজ আছে। এই আমরা যে সবুজ কালিটা দেখছি, সবুজ কালির ত্রিভুজ ঠিক তার অপোজিটে আরেকটা ত্রিভুজ আছে। দেখো এইটা আরেকটা ত্রিভুজ আছে। তাহলে দেখতে পাচ্ছি এইদিকে একটা, এইদিকে একটা, 2টা, এইদিকে একটা, এইদিকে একটা, আরো 2টা, 2টা 2টা 4টা। তাহলে এখানে মোট কয়টা ত্রিভুজ আছে? 4টা ত্রিভুজ আছে। হ্যাঁ, তুমি এখন বলতে পারো ভাইয়া এটাও তো ত্রিভুজ, এটাও তো ত্রিভুজ। কিন্তু ভাইয়া আমার প্রশ্নটা কি ছিল? আমার প্রশ্ন ছিল যে এই বিন্দুগুলা ইউজ করে ত্রিভুজ গঠন করতে হবে, এই বিন্দুগুলাকে কানেক্ট করে ত্রিভুজ গঠন করতে হবে। সুতরাং এই বিন্দু তো আমার প্রশ্নের বিষয় না, সুতরাং এই ত্রিভুজগুলা আমি কাউন্ট করতেছি না।
এই ত্রিভুজগুলো কাউন্ট করতেছি না, আমি শুধু কাউন্ট করছি কোনগুলা বলতো, এই যে চারটা শীর্ষবিন্দু, এই চারটা শীর্ষবিন্দুকে অ্যাড করে মোট যে কয়টা ত্রিভুজ হচ্ছে শুধু সেগুলো। তাহলে চারটা শীর্ষবিন্দুকে অ্যাড করে আমি এখানে কিন্তু চারটা ত্রিভুজ পেয়েছি, চারটা ত্রিভুজ। এবার আমি এইটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, এখানে গ্রাফিক্যালি করছি, ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, এবং যদি আমার ম্যাথমেটিক্যাল সেই অ্যান্সারটা 4 আসে, তাহলে এই গ্রাফের সেটা হবে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে আমি একটা চিন্তা করলাম, একটু আগে দেখলাম মোট যে কয়টা বিন্দু ছিল সেটা ওপরে লিখতে হয়েছিল, এবং যেহেতু এটা একটা জ্যামিতিক আকৃতি, জ্যামিতিক আকৃতি সব কম্বিনেশনের মধ্যে পড়ে, তাই এখানে অপারেটর হিসেবে আমি সি নিলাম। আর এক একটা ত্রিভুজ গঠন করতে কয়টা করে বিন্দু লাগছে দেখো তো, এই যে এই ত্রিভুজটা গঠন করতে কয়টা বিন্দু লেগেছে, 3টা বিন্দু লেগেছে, তাই আমি এখানে দিলাম 3। এবার আসো একটু ক্যালকুলেশন করি, যদি এর ফলাফল 4-এর সমান হয় তাহলে বুঝে যাব এই জিনিসটার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন এটা, হ্যাঁ, সমাবেশের সাহায্যে রিপ্রেজেন্টেশন এটা। তাহলে আসো একটু খেয়াল করি, আমরা জানি ওপরে যেটা আছে সেটার ফ্যাক্টোরিয়াল হয়, নিচে যেটা আছে সেটার ফ্যাক্টোরিয়াল হয়, উপরেরটা নিচেরটা বিয়োগ আকারে ফ্যাক্টোরিয়াল হয়। আচ্ছা ভাইয়া, এবার দেখো 4 মানে হচ্ছে, 4 কে যদি ফ্যাক্টোরিয়াল থেকে বের করে নিয়ে আসো তাহলে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল থাকবে, নিচে 3 ফ্যাক্টোরিয়াল আছে, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1। তাহলে এটা কেটে গেল, থাকলো কত বলো তো ভাইয়া, 4। তুমি দেখছো ওইখানে আমি হাতে কলমে চারটা ত্রিভুজই পেয়েছিলাম, এইখানে কিন্তু আমি ম্যাথমেটিক্যালি হিসাব করে সেই চারটা ত্রিভুজই পেলাম। তার মানে অবশ্যই ভাই আমি বলতে পারি এইটার হলো এইটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, কম্বিনেশনের সাহায্যে রিপ্রেজেন্টেশন। তাহলে ভাই আমাকে এখন বলো, এখানে তো চারটা বিন্দু ছিল, আমি যদি তোমাকে এখন এরকম পাঁচটা বিন্দু দিই, এরকম পাঁচটা বিন্দু দিয়ে বলি কতগুলা ত্রিভুজ আঁকা যাবে, তার অ্যান্সার কি আসা উচিত? তার অ্যান্সার অবশ্যই আসা উচিত 5C3। এখন যদি তোমাকে কেউ 10টা বিন্দু দেয় তাহলে তার অ্যান্সার কি আসা উচিত? 10C3। 10টা বিন্দু আছে সেটা উপরে, আর এক একটা ত্রিভুজ আঁকতে লাগবে 3টা বিন্দু, তাই 3 নিচে। এখন যদি তোমাকে n সংখ্যক বিন্দু দেওয়া হয় তাহলে তার অ্যান্সার কি আসা উচিত? তার অ্যান্সার অবশ্যই আসা উচিত NC3। ঠিক আছে, n সংখ্যক বিন্দু থাকলে ত্রিভুজ গঠনের উপায় হচ্ছে NC3। তো এটা গেল ত্রিভুজ। তাহলে আমরা চতুর্ভুজের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নিতে পারি? চতুর্ভুজের ক্ষেত্রে তো এরকম চারটা বিন্দু লাগবে, চারটা বিন্দু প্রয়োজন আমাদের, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে আমাদের তখন কি চলে আসবে, ফর্মুলাটা কি চলে আসবে? তখন চতুর্ভুজের ক্ষেত্রে ফর্মুলা আসবে NC4। পঞ্চভুজের ক্ষেত্রে ফর্মুলা কি আসবে? পঞ্চভুজের ক্ষেত্রে ফর্মুলা আসবে NC5। এইভাবে ষড়ভুজের ক্ষেত্রে ফর্মুলা আসবে NC6। ওকে, এন দ্বারা টোটাল কয়টা বিন্দু দেওয়া আছে সেটা বোঝানো হচ্ছে। তো এইভাবে তুমি চাইলে জ্যামিতিক শেপগুলো ক্যালকুলেট করতে পারো সমাবেশের সাহায্যে, সি অপারেটরের সাহায্যে। ঠিক আছে, তো আমরা বেসিকটা মোটামুটি বুঝেছি। আর একটা জিনিস আমরা একটু দেখব, আর একটা জিনিস দেখব। আমি এবার তোমাকে 5টা পয়েন্ট দিলাম এরকম, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, আর এইখানে একটা পয়েন্ট। আমি তোমাকে বললাম এই 5টা পয়েন্ট দ্বারা তুমি মোট কতগুলো সরল রেখা পাবে, এইটা আমি তোমাকে জিজ্ঞেস করলাম। তো তোমাদের কাছে অবশ্যই উত্তর আছে, 5টা বিন্দু দেওয়া আছে যেহেতু, আর সরল রেখা গঠন করতে 2টা বিন্দু দরকার। তাহলে আমার উত্তর হবে মোট কতগুলো সরল রেখা, মোট সরল রেখা হবে 5C2। এতগুলো সরল রেখা হবে। ঠিক আছে, 5C2 মানে কত? 5C2 মানে আমরা একটু দেখি, 5C2 মানে 10, 10টা সরল রেখা হবে। আসো দেখি তো একটু হাতে আঁকাই তো 10টা সরল রেখা হয় কিনা, হাতে আঁকাই একটু। ঠিক আছে, আমরা এই দুইটা পয়েন্ট যোগ করলে একটা সরল রেখা পাবো, এই দুইটা পয়েন্ট যোগ করলে আরেকটা সরল রেখা পাবো, এই দুইটা পয়েন্ট যোগ করলে আরেকটা সরল রেখা পাবো, এই দুইটা পয়েন্ট যোগ করলে আরেকটা সরল রেখা পাবো, এই দুইটা পয়েন্ট যোগ করলে আরেকটা সরল রেখা পাবো। অলরেডি 5টা সরলরেখা পেয়েছি, আমাদের উত্তর হতে হবে টোটাল 10টা। এবার দেখো ভাই, এইবার তুমি যদি এই যে এই দুটা পয়েন্ট যোগ করো তাহলে আরেকটা সরলরেখা পাবা, তুমি যদি এই দুইটা পয়েন্ট যোগ করো তাহলে আরেকটা সরলরেখা পাবা, তুমি যদি এই দুইটা পয়েন্ট যোগ করো তাহলে আরেকটা সরলরেখা পাবা, তুমি যদি এই দুইটা পয়েন্ট যোগ করো তাহলে আরেকটা সরলরেখা পাবা, তুমি যদি এই দুইটা পয়েন্ট যোগ করো তাহলে আরেকটা সরলরেখা পাবা। মোটা হয়ে গেল, এই দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট যোগ করলে আর একটা সরলরেখা পাবা। দেখছো কি সুন্দর একটা স্টার উৎপন্ন হয়েছে ভেতরে। আচ্ছা দেখি তো ভেতরে কয়টা সরলরেখা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তাহলে ভেতর দিকে 5টা, বাইরের দিকে 5টা, টোটাল কয়টা হলো? 10টা সরলরেখা হলো। এবং 10C2 মানে কিন্তু আমরা 10। এটা এটা একটা শর্টকাট ক্যালকুলেশন তোমাদেরকে বুঝাই। এটা ক্যালকুলেশন করার ওয়ে হলো
নিচে যেটা আছে সি এর ক্ষেত্রে হবে, পি এর ক্ষেত্রে হবে না। হ্যাঁ, কম্বিনেশনের ক্ষেত্রে হবে। নিচে যেটা আছে সেটা 1 পর্যন্ত ভাঙাবা। 2 ইন্টু 1 কয়বার ভাঙিয়েছে? 2 বার। তাহলে ওপরেরটাও 2 বারই ভাঙাবা। তাহলে 5 যদি 2 বার ভাঙাই 5 ইন্টু 4। তো আমরা দেখতে পাচ্ছি 4 5 20, তাকে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সার কত? 10। তুমি ক্যালকুলেটর চাপ দিলেও বের হয়ে যাবে, তবে এগুলো শর্টকাট গুলো জানা উচিত। জানলে কি হবে? অঙ্ক দ্রুত হবে। হ্যাঁ, অঙ্কগুলো তাড়াতাড়ি এবং ভালোভাবে সলভ করতে পারবা। তো আমি হাতে এখানে ক্যালকুলেশন করে দেখলাম 10টা সরলরেখা আছে, এবং এটা আমি ম্যাথমেটিক্যালি উপস্থাপন করে দেখছি এখানে কয়টা সরলরেখা আছে? 10টা সরলরেখায় আছে। 10টা সরলরেখায় আছে। ওকে, এবার ভাই আমার টার্গেট হচ্ছে কর্ণগুলা বের করা। খেয়াল করে দেখো, এই হলুদ কালারের যেগুলো আছে, ভেতরের যেগুলো আছে, এগুলা কিন্তু কর্ণ। ঠিক আছে? আর বাহিরে সাদা কালারের যেগুলো আছে এগুলা কিন্তু বাহু। তার মানে এই ফলাফলের মধ্যে 2 ধরনের প্রোডাক্ট আছে। এক ধরনের প্রোডাক্ট হচ্ছে বাহু, বাহু, আর আরেক ধরনের প্রোডাক্ট হচ্ছে কর্ণ, কর্ণ। আমি কিন্তু কর্ণ নির্ণয় করব বলে মাঠে নেমেছি। ওকে, তাহলে আমি এখন কর্ণের সংখ্যা বের করতে চাই। কর্ণের সংখ্যা, কর্ণের সংখ্যা। ঠিক আছে, এইটা হচ্ছে আমার টার্গেট, কর্ণের সংখ্যা বের করা। তো এখানে দেখো, আমি যদি এর মধ্যে সব মিলা কি কি আছে? এর মধ্যে 2টা জিনিস আছে। ঠিক আছে, মনে করো কোন একটা গ্লাসের মধ্যে লবণ আছে আর চিনি আছে। তো ওইখান থেকে যদি চিনি আলাদা করে ফেলো, বাকি থাকবে কি? লবণ। তো এর মধ্যে 2টা জিনিস আছে, বাহু আর কর্ণ। তাহলে এই টোটাল এই জিনিস থেকে আমি কর্ণ বাদ দিয়ে দিব, সরি, এই টোটাল এই জিনিস থেকে আমি বাহু বাদ দিয়ে দিব, তাহলে কর্ণের সংখ্যা পেয়ে যাব। তাহলে আমার এই টোটাল জিনিসটা কত? 5c2। সেখান থেকে আমি বাহু বাদ দিয়ে দিব। আমি দেখতে পাচ্ছি এই বাহু হচ্ছে 5টা, বাহিরের বাহু কত? 5টা, যে 5 কিন্তু এখানে আছে। অর্থাৎ এখানে যা থাকবে, এই ওপরে যা থাকবে এখানে সেটা বাদ দিব, অর্থাৎ এটা বাহু নির্দেশ করে। ঠিক আছে, এটা বাহু নির্দেশ করে। তাহলে এখন যদি আমি তোমাকে n সংখ্যক পয়েন্ট দিয়ে তার কর্ণের সংখ্যা বের করতে বলি, তাহলে তার ফর্মুলা দাঁড়াবে nc2 মাইনাস n। ওকে, এটা হচ্ছে কর্ণের সংখ্যা, কর্ণের সংখ্যা মনে থাকবে। আমি যদি এখন তোমাকে বলি যে 10টা বিন্দু দিয়ে 10টা বিন্দুকে যুক্ত করলে, 10টা বিন্দু দেওয়া আছে কোথাও, 10টা বিন্দুকে যুক্ত করলে কতগুলা কর্ণ টানা যাবে, কতগুলো কর্ণ আঁকা যাবে? 10টা বিন্দু দিয়ে কতগুলা কর্ণ আঁকা সম্ভব? এরকম ভাবে 10টা বিন্দু কোথাও দেওয়া আছে, এইভাবে 10টা বিন্দু দেওয়া আছে কোথাও। ঠিক আছে, 3 3 6 2 8, এইভাবে 10টা বিন্দু দেওয়া আছে। হ্যাঁ, তো এইগুলোকে তো আমি অ্যাড করে দিলে আমি কি পেয়ে যাব? আমি সরল রেখা পেয়ে যাব। এবার এখানে কর্ণ কতগুলো আছে এটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে আমি এখন অ্যান্সারটা কি লিখবো বলো? তাহলে 10 বাহুর জন্য কর্ণের সংখ্যা হচ্ছে 10c2 মাইনাস 10। 10টা বিন্দুর জন্য কর্ণের সংখ্যা হচ্ছে 10c2 মাইনাস 10। ওকে, এটা হচ্ছে কর্ণের সংখ্যা। তাহলে আমরা কি কি পেলাম? আমরা এখন থেকে সরলরেখা গঠন করতে পারি। সরলরেখার ফর্মুলা কি? nc2। ত্রিভুজ গঠন করতে পারি, ত্রিভুজের ফর্মুলা কি? nc3। আমরা চতুর্ভুজ গঠন করতে পারি nc4। পঞ্চভুজ গঠন করতে পারি nc5। আমরা কর্ণের সংখ্যা গঠন করতে পারি, কর্ণের সংখ্যা কি? nc2 মাইনাস n। এটা তোমাদের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণে এটা আসে তোমাদের ফাইনাল পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে। ঠিক আছে, এখন আমি কয়েকটা প্রশ্ন সলভ করব, তাহলে আমাদের টপিক গুলা ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাওয়া উচিত প্রশ্ন যদি সলভ করি। ঠিক আছে, তাহলে টপিক গুলা ক্লিয়ার হয়ে যাবে। তার আগে একটা ছোট্ট বেসিক একটু বুঝিয়ে নিই তোমাদেরকে। আচ্ছা, তোমরা একটা চতুর্ভুজ গঠনের শর্ত কি জানো? চতুর্ভুজ গঠনের শর্ত কি জানো? চতুর্ভুজ গঠন করতে 4টা বাহু লাগে। 4টা বাহু হলেই কি হয়? একটা চতুর্ভুজ গঠনের শর্ত হলো ক্ষুদ্র ক্ষুদ্র 3টা বাহুর যোগফল চতুর্থ বাহু থেকে বৃহত্তর হতে হবে। অর্থাৎ আমি তোমাকে এরকম 4টা বাহু দিলাম, যে 1 2 3 7, বললাম 1 একক 2 একক 3 একক 7 এককের 4টা বাহু দিলাম, বললাম তুমি চতুর্ভুজ গঠন করো। তুমি কিন্তু এক্ষেত্রে কোনো চতুর্ভুজ পাবা না। কেন তুমি চতুর্ভুজ পাবা না ভাই? তুমি খেয়াল করে দেখো, ক্ষুদ্র ক্ষুদ্র কয়টার যোগফল কত? এই ক্ষুদ্র ক্ষুদ্র বাহুগুলোর যোগফল হচ্ছে 6, যা এই চতুর্থ বাহু থেকে ছোট। যদি এটা বড় হতো তাহলে কিন্তু আমরা চতুর্ভুজ গঠন করতে পারতাম। তুমি একবার চিন্তা করে দেখো, ত্রিভুজ গঠনের শর্ত কি পড়েছে ছোটবেলায়?
প্রথম দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বৃহত্তর হইতে হবে, তাহলেই ত্রিভুজ গঠন করা যাবে। এইটা না বলে এইভাবে বলবা, তাহলে বিশুদ্ধ হবে ক্ষুদ্র ক্ষুদ্র দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হইতে হবে, তাহলে ত্রিভুজ গঠন করা যাবে। তো চতুর্ভুজের ক্ষেত্রেও ঠিক সিমিলারলি বলবা, ক্ষুদ্র ক্ষুদ্র বাহুগুলোর যোগফল চতুর্থ বাহু থেকে বড় হইতে হবে, ঠিক আছে, তাহলে চতুর্ভুজ গঠন করা যাবে। তাহলে এই ক্ষেত্রে কোনো চতুর্ভুজ গঠন করা সম্ভব না। তারপর আমি এরকম বললাম তোমাদেরকে, এরকম বললাম যে 1 2 3, এবার এখানে দিলাম 6। দেখো তো ভাইয়ারা, এইবার কি কোনো চতুর্ভুজ গঠন করা যাবে? এইবারও কিন্তু কোনো চতুর্ভুজ গঠন হবে না, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র বাহুগুলোর যোগফল হচ্ছে 6, যা এই 6 এর সমান। এটা সব সময় বড় হইতে হবে, অবশ্যই তিনজন মিলায়া একজনের থেকে বড় হইতে হবে, তাহলেই চতুর্ভুজ বা ত্রিভুজ গঠন করা যাবে। সুতরাং এই ক্ষেত্রেও আমি কোনো চতুর্ভুজ পাচ্ছি না। এবার খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক করব, ঠিক আছে, সবাই মনোযোগ দিয়ে অঙ্কটা বোঝার চেষ্টা করবা। ওকে, তাহলে আমি লিখলাম ম্যাথ নাম্বার 1। ম্যাথ নাম্বার 1, 1 2 3 4 5 6 7 সেন্টিমিটার সেন্টিমিটার এর 7টি বাহু দ্বারা কতগুলো চতুর্ভুজ অঙ্কন করা যাবে? এটা আমার প্রশ্ন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং জীবনমুখী প্রশ্ন। এটা তোমাদের অ্যাডমিশন লাইফ এবং এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট জীবনমুখী ম্যাথ ভাই ওটা। ওকে, আচ্ছা, আমি যেগুলা জীবনমুখী ম্যাথ বলবো ওগুলা তোমার অ্যাডমিশন লাইফে দেখবা যে 3টা 4টা জায়গায় পরীক্ষা দিতে গেলে মিনিমাম 50% জায়গায় পাচ্ছ, 4 জায়গায় পরীক্ষা দিতে গেছো দেখবা যে 2 জায়গায় পাচ্ছ জীবনমুখী ম্যাথ গুলা, যেগুলাতে আমি বলবো সেগুলা। তো আসো ভাই, আমার কাছে কিন্তু মোট 60টা বাহু দেওয়া আছে। এই 60টা বাহু দিয়ে কতগুলো চতুর্ভুজ আঁকা যাবে? আমরা জানি চতুর্ভুজ সংখ্যা, চতুর্ভুজ সংখ্যা ইকুয়াল আমরা জানি NC4। এবার ভাই, এন মানে কি? এন মানে কতগুলো বাহু দেওয়া আছে, কতগুলো বিন্দু দেওয়া আছে, এটা এখানে কিন্তু 60টা বাহু দেওয়া আছে, তাহলে এন এর মান 7। তাহলে আমি একবারে এখানে লিখবো 7C4। ওকে, একবারে 7C4 লিখবো, 7C4। কিন্তু ভাই, কিন্তু এটা তুমি ক্যালকুলেশন করে দেখবা, এখানে তুমি দেখতে পাবা যে 35 আসতেছে অ্যান্সার। কিন্তু ভাই, এবার একটু খেয়াল করো, লক্ষ্য করো, আমি যদি এই বাহুগুলো নিতাম যে 1 2 3 7, এক্ষেত্রে কি কোনো চতুর্ভুজ গঠিত হতো? এক্ষেত্রে কিন্তু কোনো চতুর্ভুজ গঠিত হতো না, কারণ চতুর্ভুজ গঠনের যে শর্ত, ক্ষুদ্র ক্ষুদ্র 3টা বাহুর যোগফল চতুর্থ বাহু থেকে বড় হইতে হবে, এক্ষেত্রে কি বড় হয়েছে? বড় হয়নি। তাহলে এই এই বাহুগুলো দিয়ে আমি কোনো চতুর্ভুজ গঠন করতে পারবো না। আবার আবার ভাই, 1 2 3 6, এই ক্ষেত্রে কি কোনো চতুর্ভুজ আঁকা যাবে? ও এক এক একক, 2 একক, 3 একক, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার বাহু দিয়ে আমি একটা চতুর্ভুজ আঁকতে বললাম, তুমি প্র্যাকটিক্যালি চেষ্টা করবা, দেখবা যে চতুর্ভুজ হচ্ছে না। এরকম আকৃতি চলে আসবে, এরকম আকৃতি চলে আসবে, হ্যাঁ এরকম আকৃতি চলে আসবে। এটা কিন্তু চতুর্ভুজ না। চতুর্ভুজ হইতে গেলে ছেদ করতে হবে, ঠিক আছে। তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি? আমরা দেখতে পাচ্ছি যে ভাই, এইখানে এইখানে দেখো, এই 3টা যোগ করলে কত হচ্ছে? 6, আর এটা 6। আমি বলেছি ক্ষুদ্র ক্ষুদ্র বাহুর যোগফল চতুর্থ বাহু থেকে বড় হলেই চতুর্ভুজ আঁকা সম্ভব। তাহলে এই ক্ষেত্রে কি চতুর্ভুজ আঁকা সম্ভব? চতুর্ভুজ আঁকা সম্ভব না। এরকম আরেকটা ক্ষেত্র আছে, দেখো, এরকম আরেকটা ক্ষেত্র আছে। তাহলে 1 2 4 7, দেখো ভাই, ক্ষুদ্র ক্ষুদ্র গুলার যোগফল করে দেখো, ক্ষুদ্র ক্ষুদ্র গুলার যোগফল করে দেখতেছো 7, যা চতুর্থ বাহুর সমান। তাহলে এক্ষেত্রেও কোনো চতুর্ভুজ আঁকা সম্ভব না। অর্থাৎ আমাকে খাতায় কি লিখতে হবে? এত এত এত
ক্ষেত্রে কোনো চতুর্ভুজ আঁকা সম্ভব না। ওইটা শুধু এইভাবে মাঝখানে দাগ দিয়ে লিখে দিবা, এত 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 ক্ষেত্রে কোনো চতুর্ভুজ পাওয়া সম্ভব না। তাহলে এই তিনটা ক্ষেত্রে চতুর্ভুজ তো আমরা পাবো না, তাহলে আমাদেরকে কি করতে হবে, এইখান থেকে 3 বিয়োগ করতে হবে, 3 বিয়োগ করতে হবে। তাহলে আমার চতুর্ভুজ সংখ্যা কত দাঁড়াবে, 32টা দাঁড়াবে। ঠিক আছে, এইটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ভাই। এখন এরকম যে কোনো অঙ্ক যদি আমি তোমাকে বানিয়ে দিই, তুমি একটু চিন্তা করলেই পারবা আশা করি। ঠিক আছে, এটা চলে গেল আমাদের এই জীবন থেকে অঙ্কটা চলে গেল। এবার আমরা পরবর্তী অঙ্কটা করব। এটা নাম দিলাম ম্যাথ নাম্বার 2। তো ধরে নাও তোমাদের উদ্দীপকে এরকম একটা চিত্র দেওয়া আছে যে একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, চারটা বিন্দু, পাঁচটা বিন্দু, ছয়টা বিন্দু, সাতটা বিন্দু, আটটা বিন্দু, নয়টা বিন্দু, 10টা বিন্দু, এইরকম ভাবে 10টা বিন্দু দেওয়া আছে। দিয়ে এবার তোমাকে প্রশ্ন করছে কোশ্চেন নাম্বার 1, এখানে মোট কতগুলো ত্রিভুজ আঁকা যাবে। হ্যাঁ, বিন্দুগুলাকে ব্যবহার করে কতগুলো ত্রিভুজ আঁকা যাবে। আমি এমনি লিখলাম কতগুলো ত্রিভুজ আঁকা যাবে, কতগুলো ত্রিভুজ অঙ্কন করা যাবে। এটা প্রথম প্রশ্ন। আর কোশ্চেন নাম্বার 2 দিলাম, বিন্দুগুলোকে ব্যবহার করে কতগুলো সরলরেখা আঁকা যাবে। শুধু লিখলাম কতগুলো সরলরেখা আঁকা যাবে, কতগুলো সরলরেখা অঙ্কন করা যাবে, অঙ্কন করা যাবে। এই দুটা প্রশ্ন ভাই আমাদের, হ্যাঁ এই দুইটা প্রশ্ন আমাদেরকে অ্যান্সার করতে হবে। তো আমরা ত্রিভুজ গঠন মানে কি জানি, আমরা জানি ত্রিভুজ গঠন মানে হচ্ছে ফর্মুলা NC3, আর n মানে মোট কতগুলা বিন্দু সেটা। তো আমি এখানে দেখতে পাচ্ছি টোটাল 10টা বিন্দু আছে, তাহলে ত্রিভুজ গঠন, তাহলে লিখব ত্রিভুজ সংখ্যা, ত্রিভুজ সংখ্যা। তাহলে 10টা বিন্দু আছে, আর ত্রিভুজ আঁকতে প্রয়োজন হয় 3টা বিন্দু, তাহলে 10C3। এইটা আমার মোটামুটি আনসার। কিন্তু ভাই দেখো, সমরেখ বিন্দুগুলাকে যদি তুমি অ্যাড করো, তুমি কিন্তু কোনো ত্রিভুজ পাবা না। যেমন তুমি যদি ত্রিভুজ আঁকার জন্য এই 3টা বিন্দুকে চুজ করো, তো এই 3টা বিন্দুকে তুমি যোগ করে দিলে কিন্তু কোনো ত্রিভুজ পাচ্ছ না। তুমি কি পেয়ে যাচ্ছ, একটা সরল রেখা পেয়ে যাচ্ছ। তাহলে এই 3টা বিন্দুর জন্য তো কোনো ত্রিভুজ হবে না ভাই। তাহলে এইগুলাও তো এর মধ্যে ইনক্লুডেড। এই 3টা বিন্দু কি এই 10-এর মধ্যে নাই? অবশ্যই আছে। তাহলে এদের ক্ষেত্রে তো ত্রিভুজ পাচ্ছি না, সুতরাং যাদের ক্ষেত্রে ত্রিভুজ পাচ্ছি না তাদেরকে তো বাদ দিতে হবে। সো ভাই এইবার তুমি এইভাবে চিন্তা করো, দেখো এই বিন্দু আর এই বিন্দু কিন্তু অ্যাড করে দিলে ত্রিভুজ হয়। তাহলে ত্রিভুজ হইতে গেলে বিন্দুগুলাকে কেমন হইতে হবে, অসমরেখ হইতে হবে। আর সমরেখ বিন্দুর জন্য কিন্তু তুমি ত্রিভুজ পাবা না। তো সমরেখ বিন্দু আমার এখানে মোট কয়টা আছে, সমরেখ বিন্দু কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা সমরেখ বিন্দু আছে। তাহলে এই 5টার জন্য আমি কোনো ত্রিভুজ পাবো না। তাহলে এটা আমাকে বিয়োগ করতে হবে, তাহলে লিখতে হবে 5C3 বিয়োগ 5C3। এটা আমি এখন ক্যালকুলেটরে হিসাব করে ফেলবো, তাহলেই কাঙ্ক্ষিত ত্রিভুজ সংখ্যা পেয়ে যাব। আশা করি বুঝতে পারছো। এবার আসো ভাই, কতগুলো সরল রেখা অঙ্কন করা যাবে। তাহলে সরল রেখা সংখ্যা, সরল রেখা সংখ্যা। ওকে, তো আমরা জানি একটা সরল রেখা আঁকতে 2টা বিন্দু প্রয়োজন হয়। তো এখানে মোট 10টা বিন্দু আছে, তাহলে আমাদের অ্যান্সার আসবে 10C2। কিন্তু এখানে কথা আছে ভাই, এখানে কথা আছে একটু যদি লক্ষ্য করো, এই 5টা বিন্দু কিন্তু সমরেখ। এই 5টা বিন্দু সমরেখ হয়, এদের ক্ষেত্রে এদেরকে যোগ করলে কিন্তু একটা সরলরেখা পাওয়া যাবে। কয়টা সরলরেখা পাওয়া যাবে, একটা সরলরেখা পাওয়া যাবে। এবার একটু এইভাবে চিন্তা করো যে এই 5টা বিন্দুর
এই 5টা বিন্দুর জন্য কিন্তু আমার সরলরেখা পাওয়ার কথা ছিল 5C2 সংখ্যক, কিন্তু এই 5টা বিন্দুকে অ্যাড করে দিলে আমি একটা রেখা পাচ্ছি। 5C2 মানে কত? 5C2 মানে হচ্ছে ভাইয়া 10, 10টি রেখা পাওয়ার কথা ছিল, কিন্তু এদেরকে অ্যাড করে দেখতে পাচ্ছি একটা রেখা পাচ্ছি। একটা রেখা পাওয়া গেছে, 10টা রেখা কিন্তু পাই নাই। চিত্রে দেখো তো, এদেরকে অ্যাড করে দিলে কি 10টা রেখা পাচ্ছ? এই সমরেখ বিন্দুগুলোকে অ্যাড করে দিলে 10টা রেখা পাচ্ছ না ভাইয়া, পাচ্ছ কিন্তু একটা রেখা। তাহলে এই 5টা বিন্দুতে 10-এর মধ্যে ইনক্লুড করে দিছো, তার মানে হ্যাঁ, এর মধ্যে কিছু ভুল হয়েছে। এর মধ্যে ভুলটা কি? এই 5C2 সংখ্যক 10টা সরল রেখা কিন্তু ওখানে আঁকতে পাচ্ছি না, তার মানে এই 5C2 এখান থেকে বিয়োগ করতে হবে। এই 5টা বিন্দু কিন্তু এই 10-এর মধ্যে আছে, যেটা দ্বারা কিন্তু পৃথক পৃথক ভাবে সরলরেখা আঁকা সম্ভব হচ্ছে না। তবে হ্যাঁ, কয়টা রেখা পাওয়া যাচ্ছে? একটা সরলরেখা কিন্তু পাওয়া যাচ্ছে। তাই আমাকে এটা বিয়োগ করলেও একটা সরলরেখা আমার চোখের সামনে আঁকা হয়েছে, সেটা দেখতে পাচ্ছি। সহজ কথা ভাই, 10C2 মানে হচ্ছে সব বিন্দুগুলো নিয়ে সরলরেখা। বাট যারা সমরেখ তারা তো ওই একটাই সরলরেখা দিবে। আচ্ছা বলো তো, একটা রেখার উপর যতগুলাই বিন্দু হোক, একটা রেখাই হয় কিনা? একটা রেখাই হয়। তাহলে এর জন্য তো আমি আলাদা আলাদা সরলরেখা পাচ্ছি না, সুতরাং এটা বাদ যাবে। কিন্তু একটা রেখা তো পাচ্ছি, তাই এক যোগ করতে হবে। তাহলে এইটাই হচ্ছে আমার অঙ্কের ফলাফল। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আমি অনেক সময় দেখা যায় একটা জিনিস নানানভাবে বোঝানোর চেষ্টা করি। এটা আমার একটা প্রয়াস, সেটা হচ্ছে অঙ্ক সহজ করার প্রয়াস, আর কিছু না। তোমরা যেন ভালো বুঝো, সেটা এই কারণে এটা আমার একটা প্রয়াস যে অঙ্কটা যেন তোমরা সহজে বুঝো, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা এটা চলে গেল। আমি চলে যাব পরবর্তী ম্যাথে। পরবর্তী ম্যাথে ম্যাথ নাম্বার 3। ম্যাথ নাম্বার 3, তো এইবার আমি দুইটা সমান্তরাল সরল রেখা নিলাম। এই দুইটা সমান্তরাল সরল রেখা, আর এই সরল রেখার উপর কিছু পয়েন্ট নিলাম। যেমন এখানে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, চারটা পয়েন্ট, পাঁচটা পয়েন্ট। আর এখানে নিলাম একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, চারটা পয়েন্ট। এরকম চারটা পয়েন্ট নিলাম। এবার প্রশ্ন করলাম, ওই আগের প্রশ্নটাই করলাম, যে এখানে, আচ্ছা প্রশ্নগুলো আমি লিখে দিই। কোশ্চিন নাম্বার 1, কোশ্চিন নাম্বার 1, বিন্দুগুলো ব্যবহার করে কতগুলো ত্রিভুজ আঁকা সম্ভব? তাহলে আমি এমনি জাস্ট প্রশ্ন করলাম, ত্রিভুজ সংখ্যা কত? সংখ্যা কত? এটা আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, বিন্দুগুলো ব্যবহার করে সরল রেখা কতগুলো আঁকা যাবে, অর্থাৎ সরল রেখার সংখ্যা কত? সরল রেখা সংখ্যা কত? আর তৃতীয় আর একটা প্রশ্ন অ্যাড করে দিলাম, যে ছেদবিন্দু কতটা? ছেদ বিন্দু সংখ্যা কত? এই তিনটা প্রশ্ন অ্যাড করলাম। নতুন একটা প্রশ্ন আসছে ছেদবিন্দু, ওটা বলতেছি, বেসিক বুঝাবো। তার আগে আসো ত্রিভুজ সংখ্যা বের করি। তো আমি এখানে ত্রিভুজ সংখ্যা বের করতে চাই। ত্রিভুজ সংখ্যা, ত্রিভুজ সংখ্যা ভাইয়া এখানে মোট কয়টা বিন্দু আছে? 9টা। আর এক একটা ত্রিভুজ আঁকতে কয়টা বিন্দু প্রয়োজন হয়? 3টা। কিন্তু এবার তুমি লক্ষ্য করো ভাই, এই যে সমরেখ বিন্দু তিনটা, তিনটা সমরেখ, সমরেখ পয়েন্ট, সমরেখ একই রেখার উপর অবস্থান করছে, এরকম তিনটা পয়েন্টকে তুমি যোগ করলে কি কোনো ত্রিভুজ পাবা? কোনো ত্রিভুজ পাবা না। অর্থাৎ যারা সমরেখ তারা কিন্তু কোনো, তাদেরকে যোগ করে দিলে কোনো ত্রিভুজ পাচ্ছ না। তার মানে এই 5টা বিন্দুর জন্য কোনো তুমি ত্রিভুজ পাবা না। কিন্তু এই 5 তো এই 9-এর মধ্যে ইনক্লুড আছে, তাহলে আমাকে এটা বাদ দিতে হবে। সেটা হচ্ছে 5C3। এই 5টার জন্য আমি কোনো ত্রিভুজ পাবো না। আবার খেয়াল করে দেখো, এই চারটা কিন্তু, এই চারটা কিন্তু আবার সমরেখ। এই চারটার মধ্যে এই তিনটাকে তুমি চয়েস করলা, এই তিনটাকে চয়েস করে তুমি যোগ করে দিলা, তুমি কি ত্রিভুজ পাচ্ছ ভাই? তুমি কোনো ত্রিভুজ পাচ্ছ না, একটা সরল রেখা পাচ্ছ। সুতরাং এই চারটা সমরেখ বিন্দুর জন্য কোনো ত্রিভুজ তুমি পাবা না। অর্থাৎ এটাও তো এর মধ্যে 9-9 এর মধ্যে ইনক্লুড আছে, অর্থাৎ 4C3 এইটার জন্য কোনো ত্রিভুজ আমরা পাচ্ছি না, তাহলে এটাও বাদ দিতে হবে। এটা বাদ দিয়ে দিলাম। এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে ত্রিভুজ
হবে কোনগুলো, এই যে এগুলো অ্যাড করলে, এইটা যোগ করলাম, এইটা যোগ করলাম, এটা যোগ করলাম, একটা ত্রিভুজ পেয়ে গেলাম। তারপর এইটা যোগ করলাম, এইটা যোগ করলাম, এইটা যোগ করলাম, আর একটা ত্রিভুজ পেয়ে গেলাম। তারপর এইটা যোগ করলাম, এইটা যোগ করলাম, এইটা যোগ করলাম, ত্রিভুজ পেয়ে গেলাম। এই যে ত্রিভুজ পাচ্ছ, এই ত্রিভুজগুলা মোট কয়টা তা এই ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। ঠিক আছে, আসলে গ্রাফিক্যালি গ্রাফিক্যালি আমরা যদি আঁকাইতে চাই, এটা বহু সময় সাপেক্ষ, যেটা আমাদের ম্যাথমেটিশিয়ানরা এই কম্বিনেশন অপারেটরের সাহায্যে খুব ছোট করে দিয়েছে, সিম্পল করে দিয়েছে। আমরা কম্বিনেশনের সাহায্যে করব, তাহলে আমাদেরকে গ্রাফিক্যালি আর মাথা খাটাইতে হবে না। ঠিক আছে, এবার চলে যাচ্ছি সরল রেখা সংখ্যা। সরল সরল রেখা সংখ্যা। ওকে, আচ্ছা, এখানে মোট কয়টা বিন্দু আছে? 9টা। তো আমরা জানি সরল রেখা আঁকার জন্য তাহলে আমাদের কি করতে হবে? লিখতে হবে 9c2। টোটাল কয়টা সরল রেখা হবে সেটা পাওয়ার জন্য লিখতে হবে 9c2। গেল। এবার ভাই তুমি একটু চিন্তা করো, তুমি এই যে সমরেখ বিন্দুগুলা, এরা তো সমরেখ বিন্দু, সমরেখ বিন্দুগুলা অ্যাড করলে কয়টা সরল রেখা পাচ্ছ? একটা সরল রেখা পাচ্ছ। কিন্তু থিওরি অনুযায়ী কি বলা হয়েছে? এই 5টা বিন্দুর জন্য তোমার আসলে 5c2 অর্থাৎ 10টা সরল রেখা পাওয়া উচিত ছিল। কিন্তু এখানে দেখতে পাচ্ছ কয়টা সরল রেখা? একটা সরল রেখা। তার মানে এই 10টা সরল রেখা কিন্তু এখানে আঁকানো সম্ভব হয়নি। তাহলে আমাকে এই 10 বাদ দিতে হবে, আবার 1 যোগ করতে হবে। অর্থাৎ আমি কি করব, এখান থেকে 5টা বিন্দু সমরেখ, তাহলে সেটা বাদ দিব। কিন্তু এখানে তো একটা রেখা আঁকা হয়েছে, তাই 1 যোগ করে দিলাম। ওকে, এবার দেখো এই চারটার জন্য, দেখো এই চারটার জন্য কিন্তু 4c2 সংখ্যক, অর্থাৎ কি, এটা ক্যালকুলেশন করলে 4c2 কত আসে? 6 আসার কথা। ঠিক আছে, 3 4 12, 12কে 2 দ্বারা ভাগ করলে 6। 6টা সরল রেখা আসার কথা, কিন্তু এখানে কি 6টা সরল রেখা পেয়েছো? এদের ভেতরে যোগ করলে এগুলা কি আলাদা সরল রেখা হয় না একটা সরল রেখা হয়? একটাই সরল রেখা হয়। তাহলে 6টা সরল রেখা কিন্তু পাইনি। তাহলে আমাকে কি করতে হবে? যে 4c2 এখান থেকে বাদ দিতে হবে, 4c2 বাদ দিতে হবে। কিন্তু একটা রেখা তো পেয়েছি ভাই, সেই একটা রেখা তাহলে যোগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমি এই ফিগার থেকে, এই চিত্র থেকে যতগুলা বিন্দু দেওয়া আছে, সেই বিন্দু থেকে ত্রিভুজ সংখ্যা কত, কতগুলো ত্রিভুজ আঁকা যাবে, কতগুলো সরলরেখা আঁকা যাবে, সেই পরিমাণটা পেয়ে যাব। ওকে, এবার দেখো ভাই পরবর্তী প্রশ্ন, ছেদবিন্দু কত? আচ্ছা, ছেদবিন্দুর ছেদবিন্দুর সাধারণ বেসিক যদি আমরা চিন্তা করি, আমি এগুলা মিশায় দিলাম। ছেদবিন্দুর বেসিকটা যেহেতু বোঝানো হয়নি, এটা একটু বলে দিই। ছেদবিন্দুর সাধারণ বেসিক যদি আমরা চিন্তা করি, একটা ছেদবিন্দু উৎপন্ন করতে মোটামুটি একটা গুণ চিহ্ন প্রয়োজন হয়। দেখো তো, এই বিন্দু আর এই বিন্দু অ্যাড করে দিলা, এই বিন্দু আর এই বিন্দু অ্যাড করে দিলা, দেখো ভাই এইটা কিন্তু একটা ছেদবিন্দু, এইটা কিন্তু একটা ছেদবিন্দু, ছেদবিন্দু। তাহলে আমরা বলতে পারি ছেদবিন্দু মানে মোটামুটি ধরনের একটা গুণ চিহ্ন। ওকে, তুমি এইভাবে এটা অ্যাড করবা, এটা অ্যাড করবা, আর একটা ছেদবিন্দু, তারপর তুমি এইটা অ্যাড করবা, এইটা অ্যাড করবা, সরি, এটা অ্যাড করবা, আর একটা ছেদবিন্দু, এরকম কিন্তু অনেকগুলা ছেদবিন্দু আমরা পাবো। তো ড্র করে বের করতে গেলে আগেই বলেছি অনেক কষ্ট সাপেক্ষ, সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে আমরা এখানে কম্বিনেশনের বেসিক ইউজ করার চেষ্টা করব। তো একটু খেয়াল করে দেখো তো ভাই, এই গুণ চিহ্নটা উৎপন্ন করতে এই রেখা থেকে, এই রেখা থেকে কয়টা পয়েন্ট তোমাকে চুজ করতে হয়েছে? 2টা পয়েন্ট চুজ করতে হয়েছে। কতগুলার মধ্যে? 5টার মধ্যে। তাহলে 5টা বিন্দুর মধ্যে তুমি 2টা পয়েন্ট চুজ করছো। তোমার কি গুণ চিহ্ন হয়ে গেছে? গুণ চিহ্ন কিন্তু হয় নাই, 2টা পয়েন্ট চুজ করছো, এখানে আরো 2টা পয়েন্ট চুজ করতে হবে। তার মানে তোমার কাজ কমপ্লিট হয়নি। আমি ক্লাসে আছি। এই 2টা পয়েন্ট চুজ করলে কি গুণ চিহ্ন হয়ে যাচ্ছে? না, গুণ চিহ্ন হয়নি, তোমাকে কিন্তু আরো 2টা পয়েন্ট চুজ করতে হচ্ছে। তার মানে তোমার কাজ কমপ্লিট হয়নি। তার মানে তুমি কি চিহ্ন দিবা? ইনকমপ্লিট কাজের ক্ষেত্রে গুণ চিহ্ন দিতে হয়, বারবার বলে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো এই 2টা পয়েন্ট চুজ করতে হচ্ছে কয়টা বিন্দুর মধ্যে? 4টা বিন্দুর মধ্যে। তাহলে 4টা বিন্দুর মধ্যে 2টা পয়েন্ট চুজ করার উপায় হচ্ছে 4c2। তাহলে এটাই হচ্ছে নির্ণেয় ছেদবিন্দুর সংখ্যা, ছেদবিন্দু। ঠিক আছে, খুব সহজ একটা জিনিস, কিন্তু
মারাত্মক একটা জিনিস। ঠিক আছে, খুব ইজিলি চিন্তা করতে পারলে এই মারাত্মক জিনিসগুলো ইজি হয়ে যায়। আর চিন্তা করতে যদি না পারো ভাই, প্রপার ওয়েতে চিন্তা শুধু করলে হবে না, প্রপার ওয়েতে চিন্তা করতে হবে। প্রপার ওয়েতে চিন্তা না করলে তখন অঙ্কগুলো জটিল হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রপার ওয়েতে চিন্তা করবা, তাহলে দেখবা যে অঙ্ক ইজি লাগতেছে। তো আমি আহ জ্যামিতিক শেপ নিয়ে মোটামুটি আলোচনা শেষ। এখন জ্যামিতিক শেপের যে কোনো অঙ্ক দিলে তোমরা আশা করি পারবা। ঠিক আছে, এটা চলে গেল। এবার আমি কিছু কমিটি গঠনের অঙ্ক দেখাবো, যে অঙ্কগুলা আম, আমাদের পরীক্ষায় বারবার আসে, একাডেমিক পরীক্ষায় প্রচুর পরিমাণ আসে, এই জন্য এগুলো দেখা উচিত। তো আমি কমিটি গঠনের কিছু অঙ্কে যাব। যেমন প্রথম অঙ্ক আমাদের এইটা, প্রথম অঙ্ক এইটা, অঙ্কটা একটু নিচে নামালাম। হ্যাঁ, প্রথম অঙ্ক এটা, কমিটি গঠনের অঙ্কটা একটু পড়ো। 6 জন বিজ্ঞান এবং 4 জন কলা বিভাগের ছাত্র থেকে 6 জনের একটি কমিটি গঠন করতে হবে। তাহলে আমাদের বিজ্ঞান বিভাগের ছাত্র দেওয়া আছে 6 জন, বিজ্ঞান বিভাগের ছাত্র দেওয়া আছে 6 জন, আর কলা বিভাগ এর ছাত্র দেওয়া আছে কয়জন? কলা বিভাগের ছাত্র দেওয়া আছে 4 জন। এদের মধ্যে থেকে 6 জনের একটা কমিটি আমাদেরকে গঠন করতে হবে, যেখানে বিজ্ঞান বিভাগের ছাত্রদের সংখ্যা গরিষ্ঠতা থাকবে। তাহলে আমার কাছে মোট স্টুডেন্ট আছে 2 কোয়ালিটির। তাহলে এই অঙ্কগুলা ছক দিয়ে করতে হবে। তাহলে আমি ছক করে নিই। আচ্ছা, হুম, আচ্ছা, মিশবে না, ঠিক আছে। তাহলে এখানে বিজ্ঞান বিভাগ, বিজ্ঞান বিভাগের মোট কয়জন ছাত্র আছে? 6 জন, এটা লিখে ফেললাম। আর এখানে হচ্ছে কলা বিভাগ, কলা বিভাগ, কলা বিভাগের মোট ছাত্র আছে 4 জন, এটা লিখে ফেললাম। এবার আমাদেরকে 6 জন আর একটা কমিটি গঠন করতে হবে। তো আমি এই জায়গায় বোঝার সুবিধার্থে 6 লিখে রাখলাম। 6 জন আর একটা কমিটি গঠন করতে হবে, যেখানে আমাদের কি থাকবে? বিজ্ঞানের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে। তো বিজ্ঞানের ছাত্রদের যেহেতু সংখ্যাগরিষ্ঠতা থাকবে, ওকে, ঠিক আছে ভাই। তো আসো প্রথম ক্ষেত্র, 1 নাম্বার ক্ষেত্রে আমি এইভাবে চিন্তা করতে পারি যে 6 জনার যেহেতু একটা টিম গঠন করতে হবে, কমিটি গঠন করতে হবে, তো আমি 6 জনই বিজ্ঞানের ছাত্র নিয়ে নিলাম, 6 জনই বিজ্ঞানের ছাত্র নিয়ে নিলাম। তাহলে কলার বিভাগ থেকে আমি কোনো ছাত্র নিতে পারছি না, তাহলে 0 সংখ্যক ছাত্র নিতে পারছি। তাহলে এইখানে আমি এটা লিখে ফেললাম। ওকে, তাহলে আমার একটা ক্ষেত্র চলে গেল, আমার একটা ক্ষেত্র চলে গেল। এবার আসো পরবর্তী ক্ষেত্র, 2য় নাম্বার ক্ষেত্র হলো, আমি এবার বিজ্ঞান বিভাগ থেকে 5 জন ছাত্র নিলাম, তাহলে 6 জন পুরাইতে আমার কলা বিভাগ থেকে 1 জন ছাত্র নিতে হবে। তাহলে এটা দ্বিতীয় ক্ষেত্র চলে গেল। এবার আসো তৃতীয় ক্ষেত্র, 1 2 3, আমি বিজ্ঞান বিভাগ থেকে 4 জন নিলাম, তাহলে 6 জন করতে কমিটিতে কলা বিভাগ থেকে 2 জন নিতে হবে। তাহলে এটা আমার তৃতীয় ক্ষেত্র চলে গেল। ওকে ভাই, এখন তুমি চিন্তা করতে পারো যে ভাইয়া এখানে 3 জন নিব আর 6 জন পুরাইতে 3 জন নিব, তাহলে কি বিজ্ঞানের ছাত্ররা সংখ্যাগরিষ্ঠতা পেল? সংখ্যা কিন্তু গরিষ্ঠতা পেল না, এরা সবসময় বেশি থাকবে, তাহলে আর কোনো ক্ষেত্র নেওয়া যাবে না। তাহলে এই 3টা ক্ষেত্র চলে আসলো। ঠিক আছে, আচ্ছা, তুমি দেখো বিজ্ঞানের ছাত্র যখন 4টা নিয়েছিলা, কমিটি গঠনে কিন্তু লাগবে 6 জন। তো 4 জন নিলে কি কাজ কমপ্লিট হলো? কাজ কমপ্লিট হলো না।
তাহলে আরো 2 জন নিতে হচ্ছে। সুতরাং এটা একটা ইনকমপ্লিট কাজ, এটা একটা ইনকমপ্লিট কাজ। আর ইনকমপ্লিট কাজ কি করতে হয়, তোমরা কি শিখেছো? ইনকমপ্লিট কাজ গুণ করতে হয়। তাহলে আমরা এখন এখানে কি লিখবো? অতএব অতএব এই ক্ষেত্রে 6 জন থেকে 6 জন নেওয়া হয়েছে, তাহলে 6 জন থেকে 6 জন বাছাই করার উপায় হচ্ছে 66। এবার গুণ চিহ্ন দিলাম। গুণ চিহ্ন কেন দিয়েছো? কারণ এটা আলাদা একটা কাজ, এটা আলাদা একটা কাজ। এই কাজ দ্বারা এই কাজ দ্বারা কিন্তু কাজ কমপ্লিট হচ্ছে না, এই কাজের সাথে সাথে আমাকে এটাও করতে হচ্ছে। তাহলে দুইটা ইনকমপ্লিট কাজ, আর ইনকমপ্লিট কাজ কি করতে হয়? গুণ করতে হয়, এই জন্য গুণ করেছি। কলা বিভাগে কিন্তু 4 জন থেকে 1জনও নেওনি, তাই 4C0। ঠিক আছে, এইটা আমরা এখন ক্যালকুলেটরে হিসাব করে ফেলবো, করলে এখানে একটা মান পাবো। ঠিক আছে, মানটা নিজেরা বের করবা। এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে কি পাবো। দ্বিতীয় ক্ষেত্রে দেখো 6 জনের মধ্যে আমরা 5 জন সিলেক্ট করেছি, তাহলে এটা উপায় হচ্ছে 6C5 গণিত 4 জনের মধ্যে থেকে কিন্তু 1জন সিলেক্ট করেছি, তাহলে এটা লিখবো 4C1। এইটা আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ফেলবো। ওকে, এবার তৃতীয় ক্ষেত্র আসো। তৃতীয় ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? তৃতীয় ক্ষেত্রে লিখতে পারবো 6 জন থেকে 4 জন সিলেক্ট করেছি, তাহলে লিখবো 6C4 গুণিত 4 জন থেকে 2 জন সিলেক্ট করেছি বা চুজ করেছি, তাহলে এইটা এইটা ক্যালকুলেটরে কত হবে লিখবা। এবার ভাইয়ারা দেখো, এটা একটা কমপ্লিট কাজ, এটা কমপ্লিট কাজ, এটা কমপ্লিট কাজ। আর কমপ্লিট কাজগুলো কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমি যোগ করে দিলেই আমার কাঙ্ক্ষিত উপায়টা পেয়ে যাব, যেটাই হবে আমাদের অঙ্কের অ্যান্সার। ঠিক আছে, এটাই আমাদের অঙ্কের অ্যান্সার। তাহলে এইভাবে কমিটি গঠনের অঙ্কগুলো করতে হয়। আমি একটা স্টেপ দেখাই দিলাম, তোমরা একটু কষ্ট করে ক্যালকুলেটর বাটনগুলো চাপ দিয়ে বের করে নিবা। আমি ওগুলা ক্যালকুলেশন দেখাচ্ছি না, ওগুলা ক্যালকুলেশন তোমরা অনেক ভালো পারো। তো আমি আর একটা অঙ্কে চলে যাচ্ছি। দেখি আমাদের কি অঙ্ক আছে। পরবর্তী অঙ্কটা হচ্ছে এটা। দেখো, পরবর্তী অঙ্ক হচ্ছে একটি একদিনের ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলে 8 জন ব্যাটসম্যান আছে, 6 জন বোলার আছে, 2 জন উইকেট কিপার আছে। আগে ছিল 2টা ক্ষেত্র, বিজ্ঞান আর কলা, এখন কিন্তু 3টা চলে আসছে, ব্যাটসম্যান, বোলার, উইকেট কিপার। তাহলে আমি এখন ছক করব, কিন্তু 3টা ছক করব। ঠিক আছে, তো ওইভাবে ছক করতে টাইম লাগছে, আমি একটু শুধু হাতে আঁকা ফেলি। 3টা ছক করে ফেলবো আমরা, এরকম 3টা ছক করে ফেলছি। 3টা ছক করে ফেলতেছি। তো ব্যাটসম্যান, ব্যাটসম্যান ব্যাটসম্যান টোটাল আছে 8টা, বোলার বোলার টোটাল রয়েছে 6টা, আর উইকেট কিপার উইকেট কিপার উইকেট কিপার আছে 2টা। আর আমাদেরকে 11 জনার একটা ক্রিকেট টিম গঠন করতে হবে। এইখানে 11 লিখে রাখলাম, অন্য কালি দিয়ে হাইলাইট করে রাখি। 11 জনের একটা ক্রিকেট টিম গঠন করতে হবে, যেখানে সর্বদা 5 জন বোলার থাকবে আর কমপক্ষে 1 জন উইকেট কিপার থাকবে। কমপক্ষে মানে মিনিমাম 1 জন নিতেই হবে, চাইলে বেশি নিতে পারো। আর সর্বদা 5 জন বোলার থাকবে। ঠিক আছে, তো সর্বদা 5 জন বোলার, তো 5 জন বোলার, 5টা বোলার নিয়ে নিলাম। কমপক্ষে একটা উইকেট কিপার থাকতেই হবে, তাহলে একটা উইকেট কিপার নিয়ে নিলাম। তাহলে 5 আর 1 এ 6, আমার টিমে থাকবে 11 জন। এই যে 11 জন নিয়ে ক্রিকেট টিম গঠন হয়। তাহলে আমাকে ব্যাটসম্যান নিতে হচ্ছে কয়জন? ব্যাটসম্যান নিতে হচ্ছে 5 জন। তাহলে এটা আমার প্রথম ক্ষেত্র চলে গেল। ওকে ভাই, এটা আমার প্রথম ক্ষেত্র চলে গেল। তাহলে আমি এটা ছক করে ফেলি, ছক করে ফেললাম। এবার আসো পরবর্তী ক্ষেত্র কি পাইতে পারি। বলার কিন্তু অলওয়েজ 5 জন, বলার কিন্তু অলওয়েজ সর্বদা 5 জন বলার বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আবার 5 জন বলার। এবার উইকেট কিপার কিন্তু অন্তত 1 জন বলেছে, তো 1 জন তো নিয়েছিলাম। এবার চাইলে উইকেট কিপার বেশি নিতে পারবো, তো উইকেট কিপার এবার 2টা নিলাম। 5 আর 2 এ 7, তাহলে ব্যাটসম্যান কয়টা নিতে পারবো? 11টা করতে ব্যাটসম্যান নিতে হবে 4টা। এটা হচ্ছে আমার ক্ষেত্র নাম্বার 2, এটা আমার 2 নাম্বার ক্ষেত্র, এটা 2 নাম্বার ক্ষেত্র চলে গেল। আমি আর কোনো ক্ষেত্র নিতে পারবো না, আর কোনো ক্ষেত্র নেওয়া সম্ভব হচ্ছে না।
কারণ দেখো উইকেট কিপার তো দুইটা আছে, তুমি তো চাইলে তিনটা নিতে পারবা না। ঠিক আছে, আর একটা কি মামু বাড়ি থেকে আসবে? আর একটা নিতে পারবা না। তুমি ভাবতেছো বলার 6টা নিব, কিন্তু বলার 6টা নিতে নিষেধ করা আছে, বলা হয়েছে সর্বদা বলার 5টা হইতে হবে। ঠিক আছে, সুতরাং আর কোনো ক্ষেত্র আসতেছে না। তাহলে আমরা এখন কি লিখবো? অতএব। অতএব 8 জন থেকে 5 জন বাছাই করা হয়েছে, তাহলে লিখবো 8C5। কাজ কিন্তু কমপ্লিট হয়নি, কাজ কমপ্লিট হয়নি। দেখো 5 জন নিলেই কি 11 জনের টিম হয়ে গেল? এই 5 জন নিলেই কি 11 জনের টিম হয়ে গেল? এই আরেকজনও নিতে হচ্ছে না, তাহলে এরা পরস্পর হচ্ছে ইনকমপ্লিট কাজ। ইনকমপ্লিট কাজগুলো গুণ করতে হয়, তাই আমি গুণ চিহ্ন নিয়েছি। 6 জন বলার থেকে 5 জন বাছাই করা হয়েছে, তাহলে 6C5 গুণিত, আর 2 জন উইকেট কিপার থেকে 1 জন নেওয়া হয়েছে, 2C1। এইটা আমি ক্যালকুলেশন করব, ক্যালকুলেটারে এটা পেয়ে যাব। ওকে, পরবর্তী ক্ষেত্রটা লক্ষ্য করো। পরবর্তী ক্ষেত্রটা ভাই দেখো, 8 জন ব্যাটসম্যান থেকে 4 জন নেওয়া হয়েছে, তাহলে 8 জন থেকে 4 জন বাছাই করা হয়েছে, কাজ কমপ্লিট হয়নি, তাই গুণ। 6 জন থেকে 5 জন নেওয়া হয়েছে, তাহলে 6 জন থেকে 5 জন বাছাই করা হয়েছে, চুজ করা হয়েছে, একই কথা। এবার উইকেট কিপার 2 জন থেকে 2 জনই নেওয়া হয়েছে, 2 জন থেকে 2 জনই নেওয়া হয়েছে, তাহলে এইটা আমি পেয়ে গেলাম ক্যালকুলেশন। এবার ভাই আমরা কি জানি? এটা কমপ্লিট কাজ, এটা কমপ্লিট কাজ, তাহলে আমি এখন যোগ করে দিব, তাহলে আমি আমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাব। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখন এই টাইপের যে কোনো অঙ্কই দেওয়া হোক, তুমি সেটা পারা উচিত, তোমার সেটা পারা উচিত। আমি একটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখবো, এটা আমি করে দিব না, এটা তোমরা করবা। আমি জাস্ট ছোট্ট একটা জিনিস বলে দিব। আচ্ছা, অঙ্কের মধ্যে বলেছে 4 জন ভদ্র মহিলা সহ 10 ব্যক্তির মধ্যে 5 জনের একটি কমিটি কত রকমে গঠন করা যেতে পারে যাতে অন্তত পক্ষে 1 জন ভদ্র মহিলা থাকবে? ঠিক আছে, আচ্ছা ভাই, তো একটু খেয়াল করে দেখো, 10টা ব্যক্তি, ব্যক্তি বলতে পুরুষ এবং মহিলা দুইটাই বোঝায়। এই 10 ব্যক্তির মধ্যে 4 জন ভদ্র মহিলা, তাহলে অবশ্যই ভদ্র পুরুষ হচ্ছে 6 জন। তাহলে এইভাবে ছক করে ফেলবা, ভদ্র ভদ্র মহিলা, ভদ্র মহিলা কয়জন? 4 জন। তাহলে ভদ্র পুরুষ কতজন? ভদ্র পুরুষ, ভদ্র পুরুষ, ভদ্র পুরুষ হচ্ছে 6 জন। এইভাবে ছক করে ফেললা, ঠিক আছে। এবার 5 সদস্যের একটি কমিটি গঠন করতে হবে, তাহলে 5 সদস্যের একটি কমিটি গঠন করতে হবে, হ্যাঁ, যাতে অন্তত পক্ষে 1 জন ভদ্র মহিলা থাকবে। তাহলে মহিলা 1 জন সবসময় থাকবেই, ঠিক আছে, এইভাবে গঠন করতে হবে। তো আমরা এইভাবে চিন্তা করতে পারি, 1 জন ভদ্র মহিলা নিলাম, তাহলে 5 জন পুরাইতে ভদ্র পুরুষ নিতে হবে 4 জন। 2 জন মহিলা ভদ্র মহিলা নিলাম, তাহলে 5 জন পুরাইতে ভদ্র পুরুষ নিতে হবে 3 জন। এবার 3 জন ভদ্র মহিলা নিলাম, তাহলে 5 জন, 5 জনের যেহেতু আমাদেরকে কমিটি গঠন করতে হবে, তাহলে ভদ্র পুরুষ থেকে নিতে হবে 2 জন। এবার 4 জন ভদ্র মহিলা নিলাম, তাহলে 5 জন আর কমিটিটা গঠন করতে ভদ্র পুরুষ নিতে হবে 1 জন। তাহলে এরকম কয়টা ক্ষেত্র আসলো দেখো তো? 4টা ক্ষেত্র। এখন তুমি চিন্তা করতেছো যে 5 জন ভদ্র মহিলা নিব, 5 জন ভদ্র মহিলা তো নাই, ভদ্র মহিলা আছেই তো 4 জন, তাহলে আর একজন কি তোমার শাশুড়ি হবে? না, তোমার শাশুড়ি এর মধ্যে নাই। ঠিক আছে, আমি জানি তোমার শাশুড়ি অনেক ভদ্র, কিন্তু তোমার শাশুড়ির মধ্যে নাই, তাহলে 4টা কেস আসবে। ঠিক আছে, তাহলে এইটা আমরা কিভাবে ক্যালকুলেশন করতে হয় এটা তো আমরা জানি। সো এটা তোমরা করে ফেলবা, আমি একটু হিন্টস দিয়ে দিয়েছি, একটু মানে টোটালটাই ট্রাই করে দিয়েছি। এবার চলে যাবো আর একটা জীবনমুখী ম্যাথ। এই ম্যাথটা তোমরা যখন অ্যাডমিশন দিতে যাবা, পাশাপাশি তোমাদের একাডেমিক লাইফের জন্য খুব ইম্পর্টেন্ট। যখন অ্যাডমিশন দিতে যাবা, ধরে নাও তুমি ধরে নাও তুমি 6 জায়গায় পরীক্ষা দিচ্ছ, আমি চাই তুমি একবার পরীক্ষা দিয়ে চান্স পেয়ে যাও, তো 6 জায়গায় পরীক্ষা দিচ্ছ, 6 জায়গার মধ্যে মিনিমাম 2 থেকে 3 জায়গায় এই প্রশ্নটা পাবা অ্যাডমিশন লাইফে। ঠিক আছে, এরকম একটা প্রশ্ন। আর দ্বিতীয়ত এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ফর একাডেমিক। তাহলে আমরা এই প্রশ্নটা একটু দেখে ফেলি। ঠিক আছে, প্রশ্নটা একটু দেখে ফেলি। প্রশ্নটা হলো ভাইয়া, 9 ব্যক্তির একটি দল 2টি যানবাহনে ভ্রমণ করবে, যার একটিতে 7 জনের বেশি এবং অন্যটিতে 4 জনের বেশি ধরে না, তাহলে দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারবে? তাহলে মনে করো 9 জন বন্ধু তোমরা,
তোমরা দুইটা গাড়িতে ঘোরার সিদ্ধান্ত নিয়েছো। একটা গাড়িতে সর্বোচ্চ 7 জন ধরে, আর আরেকটা গাড়িতে সর্বোচ্চ 4 জন ধরে। ঠিক আছে? তাহলে তুমি কত প্রকারে ভ্রমণ করতে পারবা, ঘুরতে পারবা সেই দুইটা গাড়ি নিয়ে, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এইভাবে ভাগ করে ফেলি, আলাদা করে ফেলি। তাহলে এখানে লিখলাম গাড়ি নাম্বার 1। গাড়ি নাম্বার 1-এ সর্বোচ্চ কতজন ধরে? সর্বোচ্চ 7 জন ধরে গাড়ি নাম্বার 1-এ, এটা মাথায় রাখবা। এবার লিখলাম গাড়ি নাম্বার 2। গাড়ি নাম্বার 2, গাড়ি নাম্বার 2 এ সর্বোচ্চ কতজন ধরে? 4 জন ধরে ভাইয়া। ওকে, এবার তোমরা মোট কতজন বন্ধু আছো, কতজন ব্যক্তির দল? 9 ব্যক্তির দল। ঠিক আছে? আচ্ছা, তো একটা কাজ করো, প্রথম গাড়িতে 7 জন বসায় দাও। প্রথম গাড়িতে তো সর্বোচ্চ 7 জন ধরে, প্রথম গাড়িতে 7 জন বসায় দাও। তাহলে অবশিষ্ট থাকবে 2 জন, অবশিষ্ট 2 জন এই গাড়িতে উঠে পড়লো। ওকে, এটা চলে গেল আর একটা একটা ক্ষেত্র। এবার আসো, প্রথম গাড়িতে 6 জন বসিয়ে দাও। তাহলে অবশিষ্ট থাকে 9 জনের মধ্যে 3 জন, 3 জন পরবর্তী গাড়িতে যাবে। এবং পরবর্তী গাড়িতে তো 4টা সিট, তাহলে 4টা সিটে 3 জন আরামসে বসতে পারবে, কোনো সমস্যা নাই। এটার একটা ক্ষেত্র চলে গেল। এবার আসো, প্রথম গাড়িতে 5 জন বসিয়ে দাও। তাহলে 9 জনের মধ্যে 5 জন যদি প্রথম গাড়িতে বসে, তাহলে দ্বিতীয় গাড়িতে 4 জন বসবে এবং 4টা সিট আছে, সর্বোচ্চ 4 জন ওই গাড়িতে ধরে, তাহলে 4 জন ওই গাড়িতে আরামসে বসতে পারবে, কোনো সমস্যা নাই। এবার তুমি চিন্তা করতেছো এই গাড়িতে নিবা 4 জন আর এই গাড়িতে নিবা 5 জন, এটা কিন্তু হবে না, কারণ এই গাড়িতে সর্বোচ্চ কয়জন ধরে? 4 জন ধরে। সুতরাং আর কোনো শর্ত আসতেছে না, আর কোনো শর্ত আসতেছে না। ঠিক আছে? আর কোনো শর্ত আমরা পাচ্ছি না। তাহলে এই কয়টা পেয়ে গেলাম। এবার ভাই ভালো করে বুঝো, আমি তোমাদেরকে যখন বিন্যাসের এবং সমাবেশের কনসেপ্ট বুঝাইছিলাম, বিশেষ করে সমাবেশের কনসেপ্ট বুঝিয়েছিলাম, তখন সেখানে একটা কথা বলছিলাম যে 10টা জিনিস আছে, সেখান থেকে তুমি 6টা জিনিস বাছাই করে ফেলছো। এর মানে 6 জনকে নিয়ে একটা গ্রুপ গঠন না, আসলে 2টা গ্রুপ হলো। ঠিক আছে? ধরে নাও এখানে 10টা ABCD, ABCDEFGHI J। ঠিক আছে? 10টা ব্যক্তি আছে, তাদের নাম হচ্ছে ABCDEFGHIJ পর্যন্ত। এই 10টার মধ্যে তুমি 6টা, প্রথম 6 জনকে চুজ করে ফেলছো, চুজ করে নিয়ে একটা গ্রুপ করছো। তাহলে ভাই একটা গ্রুপ গঠন হলো না, 2টা গ্রুপ গঠন হলো। দেখো, প্রথম 6 জনকে নিয়ে যদি গ্রুপ গঠন করো, এরা একটা গ্রুপ। তাহলে এরা যদি একটা গ্রুপ হয়, এরা তো বাকি থাকলো, এরা আর একটা গ্রুপ। তার মানে আমি তোমাকে বারবার বুঝাইতে চাই, সেটা হচ্ছে n সংখ্যক জিনিস থেকে যখন তুমি r সংখ্যক জিনিস বাছাই করতেছো, তখন আসলে একটা গ্রুপ হচ্ছে না, গ্রুপ হচ্ছে টোটাল 2টা। ওই r সংখ্যক জিনিস নিয়ে একটা গ্রুপ, আর বাকি থাকছে n-r সংখ্যক, তাদের নিয়ে একটা গ্রুপ। যেমন 10 জনের মধ্যে আমি বললাম তোমাদের 10 জনের মধ্যে 6 জনকে নিয়ে চা খেতে যাব। তাহলে দেখো, 6 জনকে নিয়ে আমি চা খেতে গেলাম, অবশিষ্ট 4 জনকে নিয়ে কিন্তু চা খেতে গেলাম না, ওরা কিন্তু একটা গ্রুপ হয়ে গেল, ওরা কিন্তু আমার উপর মন খারাপ করলো। তাহলে 10 জনের মধ্যে 6 জনকে নিয়ে গেলাম একটা গ্রুপ, 4 জনকে নিয়ে যায়নি, এরা আর একটা অটো গ্রুপ। তো ভাই একটু খেয়াল করো, একটু খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো, আমি এই 7 জন কয়জনের মধ্যে থেকে নিয়েছি? 9 জনের মধ্যে থেকে নিয়েছি। তাহলে 7 জন থেকে যদি 9 জন থেকে যদি 7 জন নিয়ে নিই, তাহলে বাকি থাকবে 2 জন। ওই 2 জনকে কি আমার সিলেক্ট করতে হয়েছে? ওরা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে না পরের গাড়ির জন্য? তাহলে আমাকে সিলেক্ট করতে হয়েছে এই 7 জন, কতজনের মধ্যে? 9 জনের মধ্যে। আর ওই 2 জন, এই 7 জন নেওয়ার ফলে অটো একটা গ্রুপ হয়েছে, সুতরাং ওইটা আমি সিলেক্ট করিনি। তাই আমি এখানে কি লিখবো? 9 জন থেকে আমি 7 জন সিলেক্ট করছি ভাই, এইটা লিখবো। অনেকে ভুল করে, কি লিখে? 9 জন থেকে 7 জন এবং 9 জন থেকে 2 জন, এইভাবে গুণ দিয়ে দেয়। 9 জন থেকে 2 জন, তাদের যুক্তি হচ্ছে ভাই এই যেখানে 2 আছে, আগের অঙ্কে যে এভাবে লিখলেন না, আগের অঙ্ক আর এই অঙ্কটা আলাদা। দেখো, খেয়াল করে দেখো, 9 জন থেকে যখন তুমি 7 জন নিয়ে নিবা, বাকি থাকবে মনে করো 2 জন, রহিম আর করিম। তাদেরকে কি তোমার বাছাই করতে হয়েছে? ওরা অটোমেটিক বাছাই হয়ে বসে আছে ওই গাড়ির জন্য।
তাদেরকে কি তোমার আর বলতে হবে যে ওই গাড়িতে বস, ওরে অটোমেটিক চলে যাবে। সুতরাং এইটা হবে না ভাইয়া, এইটা হবে না। শুধু অনলি কি হবে, 9 জন থেকে 7 জন নিয়েছি সেটা লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এবার এই 6 জন 9 জন থেকে নিয়েছি, তাহলে আমি 9 জন থেকে 6 জন নিয়েছি ভাই, সেটা লিখলাম। তাহলে বাকি থাকবে কয়জন? 3 জন। ওই 3 জন অটোমেটিক সিলেক্টেড ফর গাড়ি নাম্বার 2। এটা নতুন করে তোমাকে আলাদাভাবে সিলেক্ট করতে হয় নাই, সো এটা লিখার প্রয়োজন নাই। আর আগের অঙ্কগুলাতে কি ছিল, আগের অঙ্কগুলার কিন্তু শর্ত ছিল আলাদা। এতজন থেকে এতজন নিয়েছিলাম, এতজন থেকে এতজন নিয়ে কমিটি গঠন করতে হচ্ছিল। এইটার কিন্তু ব্যাপার একটু আলাদা, একটু ভালো করে বুঝো। এবার এই 5 জন ভাইয়া তুমি কয়জন থেকে নিছো? 9 জন থেকে নিছো। তাহলে তোমাকে এখন লিখতে হচ্ছে 9C5। দেখো তো, এই 9 জন থেকে যখন তুমি 5 জন নিয়ে নিছো, অটোমেটিক 4 জন যারা সিলেক্টেড হয়ে গেছে, ওদেরকে সিলেক্ট করতে হয়নি, অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে ফর গাড়ি নাম্বার 2। তাহলে তোমাকে শুধু এই অংশটুকু হিসাব করতে হবে। তাহলে এটা একটা কমপ্লিট কাজ, এটা একটা কমপ্লিট কাজ, এটা একটা কমপ্লিট কাজ। তাহলে এই কমপ্লিট কাজগুলো তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখবা, অ্যান্সার আসবে 246। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি এটা নিয়ে হিসাব করলেন, আমি এটা নিয়ে হিসাব করব। খুব ভালো কথা, তুমি এটা নিয়ে হিসাব করলো একই আনসার আসবে। একই আনসার আসবে। একই আনসার কেন আসবে আমাকে বলো তো? একই আনসার কেন আসবে? 9 জন থেকে 2 জন নিছো, 9 জন থেকে 2 জন নিছো, তাহলে বাকি থাকে কয়জন? 7 জন যারা প্রথম গাড়িতে উঠবে। এটা আর তোমাকে সিলেক্ট করতে হয়নি, অটোমেটিক 2 জন নেওয়ার ফলে 7 জন অবশিষ্ট ছিল। আচ্ছা, তুমি সম্পূরক সমাবেশ তোমাকে পড়িয়েছি এর আগের ক্লাসে। সম্পূরক সমাবেশ কি ছিল? সম্পূরক সমাবেশ এই যে এরকম ছিল। সম্পূরক সমাবেশ যে 10 জনের মধ্যে আমি 6 জনকে নিয়েছি, তাহলে 10 জনের মধ্যে বাকি আছে 4 জন। এই দুইটা কিন্তু একই কথা। অর্থাৎ এটা ক্যালকুলেটর চাপ দিয়ে দেখবা যা, এটাও কিন্তু তা। অর্থাৎ এরা 2 জন পরস্পর সমান। এটাকে বলা হয় সম্পূরক সমাবেশ। সম্পূরক সমাবেশের একটা বিষয় লক্ষ্য করো, এই নিচের টার্ম, সি এর নিচের টার্ম আর নিচের টার্ম যোগ করলে কিন্তু উপরের টার্ম হয়ে যায়। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে দেখো তো ভাই, এই যে 7 আর এই যে 2 যোগ করলে কিন্তু এই যে উপরের 9টা হয়ে যায়। তাহলে এই দুটা পরস্পর কি সম্পূরক সমাবেশ না? সুতরাং তুমি ক্যালকুলেটরে এটা চাপ দিয়ে যা পাবা, এটা চাপ দিলে সেই একই জিনিস পাবা। অর্থাৎ এরা 2 জন পরস্পর কি সম্পূরক সমাবেশ। এবার আসো, তুমি চিন্তা করতেছো এটা নিব, তাহলে 9 জন থেকে 3 জন নিচ্ছ ভাই। এবার দেখো তো, এইটা আর এইটা কিন্তু পরস্পর সমান, কারণ এরা সম্পূরক সমাবেশ। দেখো 6 আর 3 কত হচ্ছে? 9। 9 যা উপরে আছে। আচ্ছা, এবার 9 জন থেকে 4 জন নিলা, 9 জন থেকে 4 জন নিলা, তাহলে বাকি থাকে কতজন? 4 জন, ওরা প্রথম গাড়িতে যাবে। এবার দেখো ভাই, এই 5 আর 4 যোগ করলে কিন্তু 9 হয়, সুতরাং এটা সম্পূরক সমাবেশ। অর্থাৎ এটা তুমি এইটা যদি আলাদাভাবে ক্যালকুলেশন করো, সেম অ্যান্সার আসবে। আর সত্যি কথা বলতে ভাই, যেটা সঠিক সেটা তো উল্টা পাল্টা অ্যান্সার আসা সম্ভব না। হ্যাঁ, 10 জনের একটা গ্রুপ থেকে, 10 জনের একটা গ্রুপ থেকে 6 জন তুমি নিয়ে নিছো, নিয়ে একটা গ্রুপ করছো, তাহলে ভাই দুইটা গ্রুপ তৈরি হলো, একটা 6 জনের গ্রুপ, একটা 4 জনের গ্রুপ। ওই 4 জনকে কিন্তু তুমি দ্বিতীয়বারে সিলেক্ট করোনি, ওই প্রথমবারেই তারা সিলেক্ট হয়ে গেছে। তাহলে ভাই 9 জন থেকে 7 জন নিলে অটোমেটিক 2 জন থাকতেছে। সুতরাং যে কোনো এক সাইড ক্যালকুলেশন করলে অঙ্কের অ্যান্সার চলে আসে। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কটা যদি একবারে না বুঝো আর একবার দেখবা, তখন দেখবা আরো বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আর ছোট্ট একটা জিনিস বুঝাই দিব, ছোট্ট একটা জিনিস আমি বুঝাই দিব তোমাদেরকে। সম্পূরক সমাবেশের থিওরি দিয়ে এক ধরনের কোশ্চিন হয়, প্রচুর পরিমাণে এই কোশ্চিনটা হয়। সেটা হলো, আমরা জানি 10টা জিনিস থেকে 60টা জিনিস নেওয়া যা বুঝায়, 10টা জিনিস থেকে 3টা জিনিস নেওয়া সে একই জিনিস বোঝায়, কারণ এই দুইটা পরস্পর সমান। আচ্ছা, নিজেই চিন্তা করো, 10টা জিনিস থেকে 60টা জিনিস নিয়ে নিয়েছো, বাকি থাকে কয়টা? 3টা। তাহলে দুইটা গ্রুপ হয়ে যাচ্ছে না? তাহলে এটা প্রথম গ্রুপ, এটা দ্বিতীয় গ্রুপ, দুইটা একই কম্বিনেশন বোঝাচ্ছে, এই জন্য এই দুটা পরস্পর সমান। এটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তুমি দরকার হলে ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো, এটার ভ্যালু যত পাবা এটার ভ্যালুও ততই পাবা। ঠিক আছে, এমনি আমরা যদি হাতে ক্যালকুলেশন করি, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে যেটা আছে সেটার ফ্যাক্টোরিয়াল, উপরেরটা নিচেরটা বিয়োগ আকারে ফ্যাক্টোরিয়াল, এটা। তাহলে বাম পক্ষ এত, দেখি তো ডান পক্ষ কত? 10 ফ্যাক্টোরিয়াল, নিচে যেটা আছে সেটার ফ্যাক্টোরিয়াল, 10 থেকে 3 বাদ দিলে 7 ফ্যাক্টোরিয়াল। দেখো তো এটার এটা সমান না? সমান, সমান। এই জন্য একে বলা হয় সম্পূরক সমাবেশ। ঠিক আছে, তো সম্পূরক সমাবেশের ক্ষেত্রে ভাইয়া তুমি একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে সম্পূরক সমাবেশের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো,
দেখো এই নিচের টার্মটা দুইটা যোগ করলে কিন্তু ওপরের টার্ম হয়ে যাচ্ছে, তাই না? ওপরের টার্ম হয়ে যাচ্ছে। তাহলে আমি এখন যদি এইভাবে লিখি এন সি এক্স ইকুয়াল এন সি ওয়াই, ইকুয়াল মানে কি? এই দুটো পরস্পর সমান মানে সম্পূরক সমাবেশ। আর আমরা কি বলছি? আমরা একটু আগে বলেছি সম্পূরক সমাবেশের ক্ষেত্রে এইটা আর এইটা যোগ করলে এই ওপরেরটা পাওয়া যায়, এই ওপরেরটা পাওয়া যায়। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারবো? তার মানে এখান থেকে আমি সম্পূরক সমাবেশের বেসিক অনুযায়ী আমি এখান থেকে লিখতে পারবো, তার মানে এন হচ্ছে এক্স প্লাস ওয়াই এর সমান। ঠিক আছে, এই থিওরিটা বুঝছো কিনা একটু ভেবে দেখো। আমার ধারণা তো তোমরা বুঝে গেছো, খুব সিম্পল জিনিস। এখন এইটাকে কাজে লাগিয়ে এক ধরনের অঙ্ক করব, এবং এই ধরনের ম্যাথ তোমাদের বই ভরি ভরি আছে, প্রচুর ম্যাথ আছে এরকম। ঠিক আছে, বিশেষ করে এমসিকিউ তে প্রচুর পরিমাণ দেয় একটা অঙ্ক। তাহলে এটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট হয়, এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এরকম একটা অঙ্ক দিচ্ছি আমি। এরকম একটা অঙ্ক দিলাম যে সাপোজ এন সি এইট ইকুয়াল এন সি থ্রি হলে 12cn এর মান কত? দেখো আমি এর মান বের করতে বলেছি, কিন্তু প্রবলেম হলো n এর মান জানি না। তো যদি এখান থেকে n এর মানটা বের করতে পারি তাহলে এখানে এর মান ওখানে বসিয়ে দিব, অঙ্ক হয়ে যাবে। তো আসো তো ভাই এখান থেকে n এর মানটা বের হয় কিনা এখান থেকে। তো আমরা দেখতে পাচ্ছি এই কম্বিনেশন আর এই কম্বিনেশনের মাঝখানে ইকুয়াল, আর এইটা তখনই হয় যখন এরা সম্পূরক সমাবেশ হয়। আর সম্পূরক সমাবেশের ক্ষেত্রে আমরা জানি এই নিচের দুইটা টার্ম যোগ করলে এই ওপরের টার্ম হয়। তাহলে এখান থেকে লিখতে পারি n ইকুয়াল 8+3, তার মানে n এর মান হচ্ছে 11। n এর মান 11 এখানে এখন বসিয়ে দিব। তাহলে n এর মান যদি 11 বসিয়ে দিই, 11 বসিয়ে দিই, এটা আমি ক্যালকুলেটর চাপ দিব, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, অথবা আমরা হাতে ক্যালকুলেশন করলে 12 ফ্যাক্টোরিয়াল বাই 11 ফ্যাক্টোরিয়াল, 12 থেকে 11 বাদ দিলে 1 ফ্যাক্টোরিয়াল, যেটা লেখার দরকার নাই। 1 মানে 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1। তো এবার দেখো 12 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 12কে ফ্যাক্টোরিয়াল থেকে বের করে নিয়ে আসলে 11 ফ্যাক্টোরিয়াল থাকে, আর নিচে 11 ফ্যাক্টোরিয়াল আছে, এটা আউট। তার মানে অ্যান্সার কত? 12। এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। এরকম ভরি ভরি অঙ্ক আছে, প্রচুর অঙ্ক আছে ভাই, সে অঙ্কগুলো করে ফেলবা। ঠিক আছে, আশা করি আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। ক্লিয়ারলি বুঝতে না পারলে কোনো সমস্যা থাকলে আমি বারবার একটা কথা বলি যে ভাই তোমরা যারা আমার স্টুডেন্ট তারা তো আমাকে দেখাইতে পারো, আর যারা আমার স্টুডেন্ট না কিন্তু আমার ক্লাস দেখো তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি 24 আওয়ার তোমাদের জন্য আছি। আমি যে কোনো অঙ্ক আহ তোমাদের সাথে ফোনে কথা বলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে অঙ্কগুলো বোঝা নাই সেগুলো প্রয়োজনে সলভ করে দিতে পারবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আজকে এই পর্যন্তই। ধারাবাহিক ক্লাস নিয়ে আমি আবার পরবর্তীতে উপস্থিত হব। তো ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়ালেখা করো, আমার জন্য দোয়া রেখো, আমি যেন ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস নিয়ে উপস্থিত হতে পারি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।